হ্যালো, এইচএসসি 2024 তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের ভিডিওটা একটু হলেও উপকারী হবে। তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো ফার্স্ট টু লাস্ট অনেক কিছু বুঝতে পারবা। প্রথম কথা হচ্ছে যে তোমাদের একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে 17ই জানুয়ারি। আজকে থেকে হিসাব করলে তোমার গুনে গুনে 2 মাস পর অর্থাৎ 60 দিনের মধ্যে তোমার 60 দিনে তোমার পরীক্ষা হবে। এই 60 দিনে তোমার কিভাবে পড়া উচিত সেটার একটা রুট ম্যাপ বা একটা মাস্টার প্ল্যান আমরা সাজায় রাখছি। তোমার এই 60 দিনের মাস্টার প্ল্যানের মধ্যে প্রথমে আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এরপরে এর মধ্যে আমরা এই মাস্টার প্ল্যানের খুঁটিনাটি বিষয় তুলে ধরব। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে তোমার হাতে 2 মাস সময় আছে, যার মধ্যে 1 মাস তোমার বাদ দিয়ে রাখতে হবে, হিসাব করতে হবে। আমি তোমাদের এখন যেই কথাটা বলতেছি এইটা হচ্ছে আজকে থেকে পরবর্তী 30 দিনের একটা রুট ম্যাপ, এবং পরবর্তী 30 দিনের জন্য পরে আমরা আরেকটা ভিডিও আপলোড দিব যে লাস্ট 30 দিন তুমি কীভাবে পড়বা বা তোমার কী কী সিস্টেম করা উচিত। দেখো, ফার্স্ট কথা হচ্ছে যে এই 30 দিনের মধ্যে তোমাদের যাদের বই শেষ হয়ে গেছে খুবই ভালো, তারা রিভিশন দাও। আর যাদের বই শেষ হয় নাই বা বইয়ের মধ্যে 2-1টা অধ্যায় আছে যেগুলো তোমার প্রবলেম, এইটাকে আমরা করছি গ্যাপ পূরণ হিসেবে। ঠিক আছে? অর্থাৎ তোমার যেই বই আছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং কি জিকে, এর মধ্যে ধরো তোমার ফিজিক্সের সেমিকন্ডাক্টর অথবা ধরো তোমার আদর্শ গ্যাস এরকম অধ্যায়ে কোনো প্রবলেম আছে, অথবা কেমিস্ট্রির বড় কোনো একটা অধ্যায়ে প্রবলেম আছে, তাহলে তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে কি তুমি এই অধ্যায়গুলোকে সিলেক্ট করো। সিলেক্ট করে কয়েকদিনের মধ্যে অর্থাৎ 7 দিন, এই 7 দিনের মধ্যে তুমি ট্রাই করো এই গ্যাপগুলোকে ফিল আপ করার। অর্থাৎ এই 7 দিন তোমার যে অধ্যায়টা পড়া হয় নাই বা যে অধ্যায়গুলোতে গ্যাপ আছে সেগুলাই বেশি 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 করে পড়ো। ঠিক আছে? এরপরে রিভিশন টাইম বাড়ানো। ঠিক আছে? এখন ধরো রিভিশন টাইম বাড়ানো কীরকম, তোমার বই শেষ, যাদের বই শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এরকম হচ্ছে যে আমি একটা অধ্যায় আমি টার্গেট করবো, আমি এটার সাথে নিজের মতো করে একটা রুটিন সাজানো আলোচনা করে ফেলি। ঠিক আছে? ধরো তুমি এরকম করে একটা টার্গেট নিছো যে এখন আমি যদি তোমাকে রুটিন বানাই দিই তাহলে কিন্তু সমস্যা আছে, আমার রুটিন অনুযায়ী তুমি পড়তে পারবে না। তুমি তোমার সম্পর্কে ভালো মতো জানো, তোমার কোন টপিকটাতে ঘাটতি, কোন টপিকটা ভালো পারো, কোন অধ্যায়টা কম পারো, কোন অধ্যায়টা বেশি পারো। এখন ধরো আমি যদি তোমার একটা উদাহরণ দিই, কোষ বিভাজন, মানে এই কোষ বিভাজন অধ্যায়টা পড়তে আমার কত সময় লাগবে? মাত্র 30 মিনিট সময় লাগবে। ঠিক আছে কি না? কারণ ওই 30 মিনিটের মধ্যে পড়ে ফেলতে হবে। এখন ঠিক এরকম করে যদি আমি বলি জৈব যৌগ, এই জৈব যৌগ পড়তে তোমার হয়তো 1 দিন বা 2 দিন, কারো 2 দিন সময় লাগতে পারে। তো এরকম করে তুমি আগে সাজাবা যে তোমার যেই দিন তুমি যে অধ্যায়টা যেই বইটা সিলেক্ট করো, ধরো আমি আজকে বায়োলজি ফার্স্ট পেপার পড়বো, তুমি কি করে টার্গেট নাও, সকালবেলায় উঠে টার্গেট করে নাও যে আমি বায়োলজির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা শেষ করব। ঠিক আছে? আজকের দিনের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় শেষ করব। তাহলে দেখো, প্রথম অধ্যায়টা পড়তে ধরো যে আমি 3-4 ঘন্টা ধরলাম, যারা ভালো করে পড়ছে, যারা মোটামুটি রিভিশন অনেকবার দিচ্ছে তাদের কিন্তু 3-4 ঘন্টা লাগবে না, এটা 1 ঘন্টার মধ্যে কী হয়ে যাবে, শেষ। 2 নম্বর অধ্যায় কোষ বিভাজন মাত্র 30 মিনিট লাগবে। 3 নম্বর অধ্যায় ধরো 2 ঘন্টা লাগলো। তাহলে দেখো তুমি সারাদিনে 5-6 ঘন্টার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় শেষ করে ফেললাম। এরপরে তুমি সেম ওই দিন তুমি বায়োলজি স্যার আর কিছুই পড়ার দরকার নেই, ধরো তুমি এখানে সাথে অ্যাড করলা কি, আমি 4 নম্বর অধ্যায়টা অ্যাড করলাম, মানে তুমি একদিনে 4টা অধ্যায় পড়ো। আর যারা পারবা না তারা একটু কি কমাই ফেলবা। ঠিক আছে? তো কথা হচ্ছে তোমার এরকম যে 30 দিনের মধ্যে তোমার এই যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় যেন আবার রিভিশন হয়। তোমরা ট্রাই করবা যে আমি যেদিন পড়তেছি, ধর আজকে কোষ বইয়ের গঠন অধ্যায়টা পড়তেছি, আজকের ডেটটা আমি লিখে রাখলাম 17/11/2024, একটা ডেট পড়ে গেছে। এরপরে দেখো এই 4টা অধ্যায় পড়া শেষ, তুমি পরের দিন টার্গেট করো আমি ফিজিক্স পড়বো, এরকম করে 3টা। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মোটামুটি সবগুলো বই শেষ হইলো, তারপর তুমি আবার বায়োলজি ফার্স্ট পেপারের 5, 6, 7, 8 এরকম চিন্তা করলা, বা 9 এরকম চিন্তা করলা। এরকম করে তুমি একটা নিজের মতো করে ডেইলি একটা রুটিন বানাও যে আমি আজকের দিনে এই অধ্যায়গুলো শেষ করব। ডেইলি রুটিন প্রথম সকালবেলায় তৈরি করবা, ওই রুটিন অনুযায়ী তুমি সারাদিন পড়বা। সকালবেলায় রুটিন তৈরি করবা, সারাদিন ওই রুটিনের পুরো অংশটা কী করা চাই, শেষ করা চাই। ঠিক আছে? এখন রিভিশন টাইম বাড়ানো, যাদের মনে করো যে সব পড়া শেষ, এখন তোমাদের শর্ট সিলেবাসের বাইরে সব অধ্যায় পড়া শেষ করা উচিত। যাদের সমস্যা নাই, যাদের শেষ হয় নাই, তারা 7 দিনের মধ্যে আগেগুলো শেষ করা, এরপর দেখো এগুলোকে রিভিশন দাও। যদি পারো তুমি এই 31 দিনের মধ্যে অ্যাটলিস্ট যেন এরকম ডেট কয়টা, 2টা পরে, প্রত্যেকটা অধ্যায়ে 2টা পরে। আমি আমার যদি কথা বলি, আমি প্রথমে উদ্ভাসে কোচিং করছি 1.5 মাস,
তারপরে মাইন্ড চেঞ্জ হয়েছে যে না আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বো না, আমার দ্বারা সম্ভব না, আমি মেডিকেলে শিফট করবো। তখন আমি উন্মেষে কোচিং করছি। তখন দেখা যাচ্ছে চলমান পড়া তো পড়তেই হচ্ছে, আবার কি আগে যেটা গ্যাপ ছিল ওইটা আমার পূরণ করতেছে। তো এরকম তোমার হচ্ছে কি হবে, তোমাদের তো এরকম অবস্থা নাই, যাদের এরকম অবস্থা আছে তারাও কিন্তু 2 মাস পরে চান্স পাইতে পারো, তবে সিস্টেম ফলো করতে হবে। এরপরে দেখো এখন সব পড়া যাবে না, পরের পয়েন্ট আছে কি সব পড়া যাবে না। অর্থাৎ তুমি একটা অধ্যায় পড়ছো, তুমি ফার্স্ট টাইম পড়ে ফেলছো, সব লাইন A to Z লাইন বাই লাইন পড়ছো। তোমার উচিত ছিল যারা দাগায় বই পড়ছো তাদের জন্য খুবই ভালো হয়েছে, আর যারা এখনও দাগায় বই পড়ো নাই তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব দেখবা গুগলে বা হচ্ছে তোমার অনেক PDF দেওয়া আছে, বই দাগানো সহ বই PDF, এই দাগানো অংশগুলোকে বারবার করে পড়ো। ঠিক আছে, তুমি কি করবা, যেটা ইম্পর্টেন্ট টপিক সেটাকে কি করবা দাগায় রাখবা। এক্সট্রা বই এখন পড়ার সময় নাই। এখন তুমি মেইন যে বইগুলো আছে, বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান, সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল, ফিজিক্স 2টা পেপার হচ্ছে ইসাহাক স্যারের বই, আর কেমিস্ট্রি হাজারি স্যারের বই, সেগুলাতে দাগায় তুমি পড়ো। সব পড়া যাবে না, যেগুলো দাগাইছো ওগুলাই বারবার পড়ো, যেগুলো দাগাইছো ওগুলাই বারবার পড়ো। এখন তোমার কোষ আবিষ্কার করছে রবার্ট হুক, তোমার পড়ার দরকার নাই যে রবার্ট হুক হচ্ছে আমাদের এরকম একজন ছিলেন, রয়্যাল সোসাইটি অফ লন্ডনে কাজ করতেন, তিনি একটা হঠাৎ করে একটা কাঠের ছিপির হাসতে দেখলেন, তারপরে ওটাকে সেকশন করে অণুবীক্ষণ যন্ত্র নিচে, এগুলো পড়ার দরকার নেই। তুমি ডিরেক্ট পড়বা কোষ আবিষ্কার করছে রবার্ট হুক কত সালে, 1665 সালে, শেষ, এক লাইনে পড়া শেষ। কথাটা বুঝাতে পারছি? এরপরে দেখো যখন তুমি একটা বই পড়তেছ তোমার 2টা দায়িত্ব, একটা হচ্ছে কি বিগত সালের MCQ সলভ যেগুলো আসছে, এবং তোমাদের যেই বড় রাইটারগুলো আছে তাদের অনুশীলনের প্রশ্নগুলো সলভ করা খুবই জরুরি। কারণ তুমি যদি বিগত 3-4 বছরের একটা সার্ভে দেখো, যে দেখবা এই অনুশীলনের বই থেকে 75টার মধ্যে 50টার মধ্যে ওই অনুশীলনের থেকে হুবহু তুলে দেয়। মানে যারা কোশ্চিন করে তারা এখন খাটতে চায় না, পরিশ্রম করতে চায় না। আগের স্যারেরা অনেক পরিশ্রম করে কোশ্চিন বানাইতো, বাট রিসেন্ট টাইমে দেখা যায় কি তারা অনুশীলনীগুলো কি বারবার করে তুলে দিচ্ছে। সো এই জন্য তোমাদের অবশ্যই অনুশীলনী, বিশেষ করে কেমিস্ট্রি এবং ফিজিক্স, কেমিস্ট্রি হাজারি স্যারের বই, আর ফিজিক্স হচ্ছে তোমাদের ইসাহাক স্যারের বইয়ের শেষে অনুশীলনী। এখন অনুশীলনী তুমি কোনগুলো সলভ করবা, যেটা জ্ঞানমূলক। এখন তুমি বহুপদী সমাপ্তি সূচক জ্ঞান সলভ করার কোনো দরকার নাই, শুধুমাত্র জ্ঞানমূলক এক কথায় উত্তর যেগুলো আছে সেগুলো, বড় ম্যাথ করার দরকার নাই। ঠিক আছে, অনুশীলনী কোশ্চিন সলভ করে। এখন বলছে যে কমপক্ষে 12 ঘন্টা পড়া, এটাও কম হয়ে যায় এখন। কারণ মনে রাখবা তো তোমাদের প্রতি বছর হচ্ছে 1.5 লাখ থেকে 1,80,000 স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়, এর মধ্যে চান্স পাবে কিন্তু ওই 5,500 জনই। ঠিক আছে, অর্থাৎ কারা চান্স পাবে নিজেই বুঝো, তোমরা ফার্স্ট টাইমার আছো, আবার যারা অনেকেই আছে সেকেন্ড টাইমের। কম্পিটিশন যদি আমি সবার সাথে না করি, তাও যদি আমি ট্যালেন্টেড ব্যক্তি হই, তাও 50,000 স্টুডেন্ট কিন্তু ভালোই কম্পিটিশন করবে। এই 50,000-এর মধ্যে তোমাকে থাকতে হইলে তোমার কমপক্ষে কী হইতে হবে, 12 ঘন্টা বইকে সময় দিতেই হবে। এখন তুমি কি একটানা 12 ঘন্টা দিবা না, তোর পড়ার ধরনটা করা উচিত এরকম, তোর আমি প্রতি 1 ঘন্টা করে পড়তেছি, 5 মিনিট রেস্ট নিচ্ছি, যে 1 ঘন্টা আমি কী করলাম সেগুলোকে আমি কী করবো, মেমোরাইজ করবো। ঠিক আছে, সেগুলোকে আমি মেমোরাইজ করবো, দেন আবার 1 ঘন্টা পড়বো, আবার 5 মিনিট রেস্ট নিয়ে মেমোরাইজ করবো, আবার 1 ঘন্টা পড়বো, এরকম। এখন ধরো তুমি সকালবেলায় 3 ঘন্টা পড়লা, দুপুরবেলা রেস্ট নিয়ে তুমি বিকালবেলায় 3 ঘন্টা পড়লা, রাতের বেলায় 4 ঘন্টা পড়লা, দেখো 4 3 7, আর হচ্ছে এইদিকে 3 4 মিলেই তোমার কী হবে, 12 ঘন্টা হয়ে যাচ্ছে। এখন দেখো পরনির্ভরশীলতাটা কমাইতে হবে। পরনির্ভরশীলতা আমি জিনিসটা কি বুঝাইছি, এই যে ধরো তোমরা এখন কোচিং, দেখো আমাদের দেশে এমন একটা জিনিস সবার মাথায় সেট করে দেওয়া হয়েছে, তুমি কোচিং না করলে তুমি কোনোদিন চান্স পাবা না, তুমি এইটা না করলে চান্স পাবা না, ওইটা না করলে চান্স পাবা না, তুমি লস প্রজেক্ট, এই প্রজেক্ট, সেই প্রজেক্ট, আলফা 5, এরকম অনেক তোমরা ভাওতাবাজি দেখবা। ঠিক আছে, এগুলোকে আমি ভাওতাবাজি বলতেছি এক কারণেই, কারণ দেখো তুমি 2 বছর পরে আসছো, এখন গিয়া তুমি কি করতেছো, অনুশীলনীর প্রশ্নের উপরে তুমি কোর্স করতেছো। এটা কি মানা যায় ভাই? এটা মানা যায় না। ঠিক আছে, এটা কেন মানা যায় না? 2টা কারণ আছে। এক, তুমি দেখো এই সিম্পল অনুশীলনীগুলো তোমার উত্তর দেওয়া আছে, সব কিছু আছে, বইয়ের শেষে দেওয়া আছে, তুমি সিম্পল কি করবা, বুঝে প্রথমে আনসার করবা, যেটা পারবে না সেটার আনসার দেখে নিবা। এখানে আমার আলাদা করে কোর্স করার কোনো মানেই নাই, একদম পুরো ভোগাস একটা জিনিস, এগুলো টাইম নষ্ট ছাড়া কিচ্ছু না। এখন অনলাইনে যদি তুমি পড়ালেখা করো, অনলাইন মোবাইল দেখে তুমি পড়ালেখা করতেছো, তুমি নিজেই বুঝো তোমার পড়ালেখা কোন পর্যায়ে গেছে। ঠিক আছে, তুমি নিজের উপর নির্ভরশীল হয়ে তুমি কি করো, অনুশীলনী প্রশ্ন সলভ করো, এটা প্রশ্ন সলভ করো, সেটা প্রশ্ন সলভ করো, রেটিনার কোশ্চেন কালেক্ট করো, উন্মেষের কোশ্চেন কালেক্ট করো, মেডিকেল কোশ্চেন কালেক্ট করো, তুমি কোশ্চেন কালেক্ট, তুমি একটাই কোশ্চেন করতেছো,
তোমার ফ্রেন্ড আরও আরেক 2-3টা জায়গায় কোচিং করতেছে, তাদের যে ডেইলি এক্সাম, তাদের যে উইকলি এক্সাম, তাদের যে মডেল কোশ্চেন, সামনে হয়তো মডেল টেস্ট হবে, সেই মডেল টেস্টের কোশ্চেনগুলো তুমি কালেক্ট করো। তোমার ভর্তি হওয়ার দরকার নাই, তোমার ফ্রেন্ড আছে তার কাছ থেকে কালেক্ট করে প্রতিদিন একটা করে কি করো, সলভ করো। ঠিক আছে, তা না আমরা এখন দেখা যাচ্ছে কি মানুষের অনুশীলনের উপরে তোমরা কি করতেছো, কোর্স করতেছো, এটা মানা যায় না। ঠিক আছে, আমাদের গ্রামে একটা কথা আছে, তোমরা হয়তো বা, আমরা গ্রামের লোক, আমি গ্রামের দিয়ে উদাহরণ দিচ্ছি, তোমরা হয়তো বা দেখছো কিনা যারা গ্রাম তারা হয়তো বা রিলেট করতে পারা, গরু ছাগলকে আমরা কিভাবে ঔষধ খাওয়াই, গরু ছাগলকে কিভাবে ঔষধ খাওয়াই, ঔষধ খাওয়াই, কেউ বলতে পারবা না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, যারা গ্রামে তারা হয়তো বা এটা রিলেট করতে পারবা, যে গরু ছাগল কিন্তু মুখ দিয়ে বলতে পারবে না যে আমার হচ্ছে কি এইটা সমস্যা বা ওইটা সমস্যা, হয় তার নাক দেখবো না তার পাছা দেখবো, নাক দিয়ে যে শিঙ্গল বেরোবে আর পাছা দিয়ে হাগু বেরোবে, তাহলে তোমাকে বুঝতে হবে তার সমস্যা আছে, হয় পেটের সমস্যা, নয় জ্বর সর্দি, এরকম একটা সমস্যা আছে। এরপর তুমি ডাক্তার আনলা, ডাক্তার ঔষধ দিল, ঠিক আছে, এই ঔষধ এবারে তুমি কি করবে, বাটতে হবে, বাটা মানে গুঁড়া করতে হবে, ঔষধ কি করতে হবে, বাটা। এরপরে আমরা একটা বোতলের মধ্যে পানি মিক্স করে ওটাকে, বোতলটাকে, ওষুধটাকে মিক্স করবো, এবারে মুখটা হাঁ করে এবার খাওয়াই দিবা, দেখবা তিতা করে তাকে হে খাইতে চায় না, তখন আবার মুখটা ঝাঁকাও, এই ঝাঁকানির পরে তখন সে গিলে, এইবার গরু মানে আর বর্তমানকার শিক্ষা ব্যবস্থার সিস্টেমটা আমরা এমন করে ফেলছি, তোমাদের ওই সব ঔষধ আনে বাইটটা থুরির মধ্যে ভরায় মুখের ভিতরে ঢুকা দিয়ে ঝাঁকাইতে হয়, খাও। তুমি নিজে যদি একটু পড়ালেখা করো বুঝে, এখন বেশিরভাগ সময় তুমি নিজের বইকে দাও, অনলাইন এইটা কোর্স, সেইটা কোর্স, ওইটা কোর্স, এটা একদম পুরো ভোগাস ভাই। যারা নিজে পরিশ্রম করবে না তারা এই কোর্স করে জীবনও লাভ নেই। হয়তো বা এই কোর্সের কিছুটা বেনিফিট তুমি পাবা যদি তুমি ওইরকম মেন্টালিটির হও, তবে আমি মনে করি যে অনুশীলনের প্রশ্নের জন্য কোর্স, এখন অনলাইন এক্সাম, এগুলো না করাই ভালো। দেন আমরা পরে যে টপিকটা আসতেছি সেটা আছে, দেখো যে হচ্ছে পরনির্ভরশীলতা কমাইতে হবে, নিজের উপর স্বনির্ভর হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো আমরা নিজের মতো রুটিন সাজানো, এটা আমরা বলেই ফেলছি যে তুই প্রতিদিন সকালবেলায় উঠে টার্গেট করবা এই অধ্যায়টা পড়বো, সারাদিনের মধ্যে ওই অধ্যায়টা কী করতে হবে, শেষ করতে হবে। এবার দেখো প্রতিদিন একটা হলেও মডেল কোশ্চিন সলভ করা। ঠিক আছে, এই যে দেখো তুমি এখানে সব কিন্তু পড়ো নাই, ধরো শুধু দাগানো অংশগুলো পড়ছো, অনেক সময় দেখা যায় দাগানো অংশের বাইরেও অনেক কিছু পড়া চলে আসতে পারে, তখন তুমি কি করো, প্রতিদিন একটা করে মডেল কোশ্চিন সলভ করে, হোক সেটা রেটিনার কোশ্চিন, হোক সেটা উন্মেষ, হোক সেটা মেডিকো, হোক সেটা মেডিএইম, হোক সেটা মেডিওলজি, হোক সেটা এসিএস, যাদের যত পরীক্ষার কোশ্চিন আছে, তোমরা যে বললাম না, একজন তুমি রেটিনায় ভর্তি হচ্ছে, একজন উন্মেষে ভর্তি হচ্ছে, তোমার ফ্রেন্ডের সাথে তুমি কথা বলো যে ভাই তোর কোশ্চিনগুলো আমার দে, আমার কোশ্চিনগুলো তুই নে, এরকম করে সলভ করো। যদি পারো গ্রুপ স্টাডি করো, ঠিক আছে, 1-1.5 ঘন্টা প্রতিদিন গ্রুপ স্টাডি করো, যে এই একটা কোশ্চিন নিয়ে বসলাম, ও 50টা করলো, তুমি 50টা করলো, কেন এরকম, এটার উত্তর হলো, নিজেরা একটু আলোচনা করবো, দেখবা অনেক এই যে দাগানো অংশের মধ্যে অনেক এক্সট্রা ইনফরমেশন তুমি পাই যাবা। আর ধরো এক্সট্রা যেটা পাইলা সেটা সুন্দর মতো করে বইয়ের অংশটা দাগাই ফেলবা, এবং ওই যে অংশটা যেখান থেকে প্রশ্নটা আসছে সেটা একটু কি রিডিং দিয়ে দাও। ঠিক আছে, যেন প্রতিদিন কমপক্ষে একটা মডেল কোশ্চেন সলভ করতে হবে। তোমরা তোমাদের বড় ভাই আপু যারা আগেই পাস করছে দেখবা এরকম অনেক জায়গায় সিক্রেট ফাইল, তারপরে এক্সট্রা মডেল কোশ্চেনের বই পাওয়া যায় বাজারে। ঠিক আছে, বিশেষ করে ঢাকায় অনেকগুলো মডেল কোশ্চেনের বই পাওয়া যায়। ঠিক আছে, বা রেটিনা উন্মেষের কোশ্চেনগুলো পাওয়া যায় অনলাইনে, তুমি কিনতেই পারবা। ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ড যদি না দেয় তুমি অনলাইনে অর্ডার করবা, দেখবা পাওয়া যায়, এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে এগুলো বই কোশ্চেন পাওয়া যায়। সো এই কোশ্চেন নিয়ে প্রতিদিন একটা করে কোশ্চেন সলভ করো। মনে রাখবা কোশ্চেন সলভ করলে 2টা লাভ, এক তোমার পরীক্ষায় সেন্টারে গিয়া কনফিউশনটা দূর হবে, ধরো এটার আনসার কী হবে, এটা আমরা পড়ি তো সাবকনসিয়াস মাইন্ডে, এই সাবকনসিয়াস মাইন্ডে পড়লে কী হয়, দেখা যায় যে ওখানে গিয়া চিন্তা মানে ভুলে যায় যে এখন যখন, আর মেডিকেলের কোশ্চেনগুলো এমনভাবে হয় যে মনে হবে ক উত্তর, খ উত্তর, গ উত্তর, ঘ উত্তর, মানে তুমি কনফিউশনে পড়ে গেছে। এই কনফিউশনগুলো দূর করার জন্য তোমাকে বারবার করে কোশ্চেন সলভ করতে হয়। এখন ডেইলি একটা মডেল কোশ্চেন সলভ করা জরুরি। ঠিক আছে, এখন দেখো পরের যে জিনিসটা আছে, কোচিংয়ের এক্সামের মার্কে ফোকাস না দেওয়া। দেখো ফার্স্ট কথা তোমার আমি বলি, তুমি রেটিনায় কোচিং করতেছ, তুমি উন্মেষে কোচিং করতেছ, তুমি মেডিকোতে কোচিং করতে, তুমি যেখানেই কোচিং করো, তোমার টার্গেট কি রেটিনায় ফার্স্ট হওয়া নাকি মেডিকেলে একটা সিট নেওয়া? তোমার টার্গেট মেডিকেলে একটা সিট নেওয়া। এখন তুমি ধরো মেডিকেলে তুমি কোচিংয়ের পরীক্ষায় ফোকাস করতেছো, ভালো দিক, এখানে ভালো মার্ক পাইলে একটা কনফিডেন্স হবে, কিন্তু কথা হচ্ছে তুমি একটা মডেল টেস্ট দিতে যাচ্ছ, তোমার বই বাকি আছে, তুমি এখন মডেল টেস্টে মার্ক পাবা না, এখন তুমি ওই মডেল টেস্টের মার্কের জন্য যদি তুমি হতাশ হয়ে যাও তাহলে লাভ আছে ভাই? কোনো লাভ নাই। সো এখন তোমরা কোচিংয়ের এক্সামে ফোকাস না করে তোমার নিজের বই পড়াটাকে গুছানোতে ফোকাস করো।
ঠিক আছে? তুমি যদি এখানে, আমি নিজে যদি বলি, আমি শেষের দিকে মডেল টেস্টগুলোতে 66, 67, 62 পাইতাম, ঠিক আছে কি না? কিন্তু আমার প্রথম দিকে একটু ভাবতাম যে না এরকম সমস্যা কি, এত কম মার্ক আসতেছে কেন। রেডিনায় পরীক্ষা দিচ্ছিলাম, উন্মেষে কোচিং করছি, কিন্তু রেডিনার পরীক্ষা দিচ্ছিলাম, দেখা যাচ্ছে উন্মেষে পরীক্ষায় ভালো 76, 77, 80 পর্যন্ত আসতেছে, কিন্তু রেডিনার পরীক্ষায় আসতেছে আমার কথা 62, 66 এরকম। তো তখন দেখতেছি যে না, এইভাবে পড়ে আমার পোষাচ্ছে না, আমাকে কি করতে হবে, আমাকে নিজের মতো করে পড়াটা গুছাইতে হবে। তখন তুমি নিজের মতো করে পড়াটা গুছাই পড়ো, এই জায়গায় কোনো ফোকাস করা যাইতো না। তোমার পরীক্ষা ভার্মে যাক, তোমার রেডিনায় ফার্স্ট হওয়ার কোনো দরকার নাই। তোমার উন্মেষে এরকম অনেক স্টুডেন্ট আছে আমার বলছে যে সে উন্মেষের পরীক্ষায় 92, 93 পায়, কিন্তু দেখা যাচ্ছে মেইন পরীক্ষায় গিয়ে পাসও করতে পারে নাই ভাই, ঠিক আছে? সো তোমরা এরকম করে এইসব এক্সামে ফোকাস করে মাথা নষ্ট, সময় নষ্ট না করে, হ্যাঁ কোশ্চিন সলভ করো, কিন্তু পরীক্ষার মার্ক নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি পরীক্ষা দিতে যাবা, যত পাইছো পাইছো, সমস্যা হয়েছে আসে একবার কি সলভ করে ফেলো, ওই কোশ্চেনটাকে সলভ করে ফেলো, ঠিক আছে? আরেকটা যেটা হচ্ছে, একটা স্টুডেন্টের সবথেকে বড় শত্রু ওভার কনফিডেন্স। বর্তমানকার সময়ে মানে তোমাদের এই অবস্থায় আসে, তোমাদের সবথেকে বড় হচ্ছে শত্রু যে একটা ওভার কনফিডেন্স আর একটা লো কনফিডেন্স, দুইটাই শত্রু, ঠিক আছে? ওভার কনফিডেন্স হলে পড়ালেখার গতি কমে যাবে, আর লো কনফিডেন্স হলে তুমি ডিপ্রেশনে পড়বা। সো মোটামুটি একটা কনফিডেন্স রাখবা যে আমার দ্বারাই সম্ভব, আমাকে পড়তে হবে, এটুকুই খালি কনফিডেন্স। কিন্তু এরকম আমি তো হয়ে গেছি, কে আটকায় আমারে, ঠিক আছে? এইসব চিন্তা ভাবনা বাদ। তুমি রেডিনার পরীক্ষা এত পাইছো, উন্মেষের পরীক্ষা এত পাইছো, এগুলো নিয়ে কখনো গর্ব করার কিছু নাই, ঠিক আছে? তুমি একদম সুন্দর মতো করে পড়ো, যেদিন তুমি চান্স পাবা তারপরে গিয়ে যদি গর্ব করো তাহলে আমি মানে নিতে রাজি আছি। কিন্তু এর আগে যদি তুমি রেডিনার পরীক্ষায় 198 পাইছো, উন্মেষের পরীক্ষায় 198 পাইছো, এখানে গর্ব করার কিচ্ছু নাই, ঠিক আছে? সো ওভার কনফিডেন্সটা দিতে হবে, লো কনফিডেন্সটাও বাদ দিতে হবে। তোমাকে নর্মালি কনফিডেন্ট থাকতে হবে, আমার দ্বারা সম্ভব, আমি এভাবে পড়বো, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এই 1 মাসে তোমাদের এইসব কাজকর্ম করতে হবে, কোশ্চিন সলভ, অনুশীলনী প্রশ্ন সলভ, আর দাগায় দাগায় বই পড়া। আর যত পারো এই 1 মাসের মধ্যে সব বইগুলো অ্যাটলিস্ট কয়বার, 2 বার কি দাও, রিভিশন দাও। পরের মাসে পড়ার সিস্টেমটা একটু আলাদা, আমরা নেক্সট ক্লাস নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা বলবো। আরেকটা কথা বলে নিই, এক্সট্রাভাবে বলে নিই, সেটা হচ্ছে জিকে এবং কি ইংলিশ। এখন দেখো এই জিকে এবং ইংলিশের বুঝার কিছু নাই। তুমি জিকে কি বুঝবা, মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছে, এখানে আবার বুঝার কি আছে, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এরকম করে পড়া দরকার। তুমি একটা গল্প আকারে পড়ো। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট, বিগত সালের মেডিকেল, বিসিএস, তারপরে যে জেইউ, ডিইউ, এটার খ এবং ঘ ইউনিটের যদি প্রশ্নগুলোও সলভ করো না, তুমি অনেক প্রশ্ন হুবু অপশন সহ কমন পাবা। সো তোমরা ট্রাই করো, 5 বছরের, বিগত 5 বছরের মেডিকেল, বিগত 5 বছরের বিসিএস, ডিইউ, জেইউ এর হচ্ছে কি খ এবং ঘ ইউনিটের প্রশ্নগুলা, সাধারণ জ্ঞান এবং ইংলিশগুলো একদম সুন্দর করে সলভ করো। আশা রাখি এই কতগুলো থিওরি যদি তুমি মেনে চলতে পারো, এই 10টা কাজ যদি ঠিকমতো করতে পারো, তোমাকে কেউ আটকাইতে পারবে না। তুমি হোক তোমার ভিতরে কত লেগিংস ছিল আগে, হোক তুমি হচ্ছে কত কম পড়ছো, এটা বিষয় না। এখন থেকেও যদি তুমি ভালো করে পড়ো, তোমার জন্য একটা সিট উপরওয়ালা বরাদ্দ করবেই।